গণতন্ত্রের যে মূল মন্ত্র আছে এই মূল মন্ত্রের সাথে জামাত ইসলামও একমত না, ইসলামী ছাত্র শিবিরও একমত না। এটা একটি কুফরি মতবাদ, এটা হচ্ছে শিরকি মতবাদ। আমরা যদি বুঝি এটা কুফরি, আমাদের কি দায় থাকছে ছাত্র শিবির করে জাহান্নামে যাওয়ার? প্রচলিত গণতন্ত্রে জামাত ইসলাম বিশ্বাস করে না। জামাত ইসলামের যে নির্বাচন যে পদ্ধতি, এই পদ্ধতিতেই জামাত ইসলাম কার্যক্রম পরিচালনা করে থাকে। ইসলামী রাষ্ট্র গঠিত হলে কি ফর্মুলায় রাষ্ট্র পরিচালিত হবে তার সুনির্দিষ্ট ফর্মুলা জামাতের কাছে আছে। তুমি যে এখানে মুসলমান বলে পরিচয় দিচ্ছ, বাংলাদেশ থেকে এতদিনে মুসলমানের নাম নিশানা ভারত মিটিয়ে দিত, শুধু জামাত ইসলামের জন্য পারে নাই, আমাদের নেতৃবৃন্দকে ফাঁসি দিছে, আমরা পিছুপা হইনি। সুতরাং এরকম একটা দলের বিরুদ্ধে ব্লেম দেও, খালি গণতন্ত্র গণতন্ত্র বলে সুবিধা ভোগ করার চেষ্টা করো না। তন্ত্র অনুসরণ করে ইসলাম প্রতিষ্ঠার কাজ ইসলামী ছাত্র শিবির করছে, এই ধারণা আপনার মধ্যে আছে, এটাই হচ্ছে ভুল ধারণা। আমি আপনাকে অনুরোধ জানাবো, যিনি প্রশ্ন করেছেন, একটা বই পড়ার জন্য, গণতন্ত্র ও ইসলামী দৃষ্টিকোণ, এইটা লেখা হচ্ছে ডক্টর আহমদ আলীর লেখা বই। আর একটা আছে হচ্ছে মাওলানা মতিউর রহমান নিজামী জেলখানায় বসে লিখছেন ক্ষমতার রাজনীতিতে অংশগ্রহণ, ক্ষমতার রাজনীতিতে অংশগ্রহণ। এই দুইটা বই পড়লে আশা করি কিছুটা ক্লিয়ার হবেন আপনি। গণতন্ত্রের যে মূল মন্ত্র আছে এই মূল মন্ত্রের সাথে জামাত ইসলামও একমত না, ইসলামী ছাত্র শিবিরও একমত না। এটা একটি কুফরি মতবাদ, এটা হচ্ছে শিরকি মতবাদ, যেখানে বলা হয়েছে সার্বভৌম ক্ষমতার অধিকারী হচ্ছে জনগণ। এইটা আমরা যদি মেনেই নেই তাহলে জামাত ইসলামীর নিবন্ধন তো বাতিল হইতো না, নিবন্ধন তো থাকতোই। কারণ সংবিধানে এই কথা বলা আছে, জামাত ইসলাম এটা মানে না, সংবিধান পরিপন্থী, ইসলামের সাথে সংবিধান সাংঘর্ষিক, আমরা এটা মানি না। গণতন্ত্রের দৃষ্টিকোণটা ক্লিয়ার ভাবে বুঝতে হবে। প্রচলিত গণতন্ত্রে জামাত ইসলাম বিশ্বাস করে না। জামাত ইসলামের যে নির্বাচন যে পদ্ধতি, এই পদ্ধতিতেই জামাত ইসলাম কার্যক্রম পরিচালনা করে থাকে। ইসলামী রাষ্ট্র গঠিত হলে কি ফর্মুলায় রাষ্ট্র পরিচালিত হবে তার সুনির্দিষ্ট ফর্মুলা জামাতের কাছে আছে। দ্বিতীয়ত হচ্ছে জামাত ইসলামী এখন এই নির্বাচন প্রক্রিয়া এই সরকারের অধীনে কেন যায়? সংসদে গিয়ে যে আইন প্রণয়ন করে, জামাত তো সেখানে বসে থাকে, ওইখানেই তো আইন হয়। তো অ্যালকোহল নীতিমালা বা মদ খাওয়ার আইন যদি হালাল বৈধ হয়ে যায়, আর সেই সংসদে যদি জামাতের লোক থাকে, তাহলে আইন প্রণয়নের সাথে জামাত যুক্ত হয়ে গেল না, নিজেকে তারা আইন প্রণয়তা মনে করে ফেলেন না, এরকম ফতোয়া দেয়। জেলখানায় গিয়ে এক্সট্রিমিস্টদের সাথে আমার কথা হয়েছে, তো আমি বলি এটা কোন ধরনের আহামুখের মতো কথা বললাম? জামাত ইসলাম যতদিন সংসদে ছিল, এর আগেও তো মদ হালাল করার জন্য সংসদে বিল পাশ হয়েছে, উত্থাপন করা হয়েছে। সেই বিলের বিপক্ষে বলিষ্ঠ ভূমিকা রেখেছে তো জামাত ইসলাম। সাইদি হুজুরের বক্তব্য, সেটা রেকর্ড পাওয়া যায়। তিনি বলছেন যে কিয়ামত পর্যন্ত কোনো হারামকে হালাল করার সুযোগ নেই। সাইদি হুজুরকে স্পেশাল রুমের ভিতরে নিয়ে বোঝানোর চেষ্টা করা হয়েছে যে হুজুর এইগুলো চলবে না, আমরা তীব্র আন্দোলন করব, সংসদে দাঁড়াইতে দেব না, আল্লাহর আইনের বিরুদ্ধে কথা বলা যাবে। তাহলে সংসদে যদি জামাত না থাকে, তাহলে এই কথাটা বলবেটা কে? সংসদে ঢোকার সময় মাথা নিচু করে ঢুকতে হইতো। জামাত সংসদে প্রথম যে বলছে নিচু করে ঢুকবে কেন? আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নিচু কেউ করে না, সালাম দিয়ে ঢুকতে হবে। এখনো রেকর্ড হয়ে আছে, সংসদে যে ঢোকে সালাম দিয়ে ঢোকে। এগুলো পাল্টাইছে কারা? যারা বলে এরা পাল্টাইছে। বাংলাদেশে ইসলামী সংস্কৃতি, ইসলামী অর্থনীতি, শিক্ষা ব্যবস্থা, মাদ্রাসা, আলিয়া মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা, মানুষকে ইসলাম মানানোর ক্ষেত্রে জামাত ইসলামের যে অবদান, এই অবদান যারা এরকম প্রশ্ন করে বেড়ায়, এরা এইগুলো অবদান, আমি বলছি তোমাদের কি অবদান আছে? আমাদের অবদান এইগুলা। তোমার অবদান বলো। তুমি যে এখানে মুসলমান বলে পরিচয় দিচ্ছ, বাংলাদেশ থেকে এতদিনে মুসলমানের নাম নিশানা ভারত মিটিয়ে দিত, শুধু জামাত ইসলামের জন্য পারে নাই, আমাদের নেতৃবৃন্দকে ফাঁসি দিছে, আমরা পিছুপা হইনি। সুতরাং এরকম একটা দলের বিরুদ্ধে ব্লেম দেও, খালি গণতন্ত্র গণতন্ত্র বলে সুবিধা ভোগ করার চেষ্টা করো না। আমাদের এইটা নিয়ে আমাদের করে, আমরা মনে হয় কিছুই বুঝি না, আমরা কিছুই লেখাপড়া করি। আমরা যদি বুঝি এটা কুফরি, আমাদের কি দায় থাকছে ছাত্র শিবির করে জাহান্নামে যাওয়ার?